হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ। রামপুরায় কার্নিশে যুবককে গুলি, দুজনকে হত্যায় অভিযোগ গঠনের আদেশ আজ। নরসিংদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, নিহত 1, আহত 5, সাংবাদিকদের উপর হামলা। চাকসুতে মনোনয়ন জমার শেষ দিন আজ, সমালোচনা এড়াতে ভোট গণনায় থাকছে ওএমআর। রাকসুতে আচরণবিধি নিয়ে ইসির সতর্কবার্তা। জাকসুতে ভরাডুবির পর পুনর্গঠনে বাকশাস, নতুন কমিটিতে অভিযুক্তদের বাদ দেওয়ার সিদ্ধান্ত, বদলাতে পারে নাম। মৌলভীবাজারের কমলগঞ্জে স্বাস্থ্যসেবার নামে রিসোর্ট খামার, কাটা হচ্ছে গাছ, নির্বিকার প্রশাসন। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ কি শেষ হয়েছে কিনা জানাবেন, আর রামপুরার ঘটনায় অভিযোগ গঠন কখন? নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ এখন চলছে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নাহিদ ইসলাম তিনি আজকে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন এবং মূলত আজকে সাক্ষ্য প্রদানের শুরুতেই তিনি 19 জুলাইয়ের বর্ণনা দিয়েছেন। সেখানে 19 জুলাই রাত আনুমানিক 2-2:30টার দিকে তাকে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাকে গুম করে রাখা হয়, সেই বর্ণনা তিনি দিয়েছেন। সেখানে তাকে নির্যাতন করা হয়েছে, শারীরিক, মানসিক, পাশবিক নির্যাতনের বর্ণনা তিনি দিয়েছেন। পাশাপাশি 19 জুলাই থেকে পরবর্তীতে তাকে আবার যখন 20 জুলাই রাতে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ 24 ঘন্টা তাকে আটক রেখে নির্যাতন করা হয়, আন্দোলন প্রত্যাহারের চাপ দেওয়া হয়, এই কথাগুলো তিনি বর্ণনা করেছেন। পাশাপাশি ডিআরইউতে 23 জুলাই সংবাদ সম্মেলন করে সেখানে এই সংবাদ সম্মেলন করে আন্দোলন প্রত্যাহারের চাপ দেওয়া হয়, এই কথাগুলো তিনি বলেছেন। পরবর্তীতে তাকে হাসপাতালে চিকিৎসা থেকে শুরু করে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যাতে চিকিৎসকরা কোনো প্রকার ভূমিকা না রাখেন সেক্ষেত্রে চাপ দেওয়া হয়, চিকিৎসকদেরকে হুমকি দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য সমন্বয়কদেরকে যে গুম করে রাখা হয়েছিল তাদেরকে ফেরত পাওয়া সাপেক্ষে এই আন্দোলন প্রত্যাহার করা হবে, এরকম একটি চাপ প্রয়োগ করা হয় গোয়েন্দা সংস্থা থেকে। এই বিষয়গুলো তিনি নাহিদ তার জবানবন্দিতে এখন বলছেন। এবং এছাড়া তিনি বলেছেন যে দ্বিতীয় দফায় তাকে যখন আবার গুম করে রাখা হয় 26 জুলাই তাকে আবারও নতুন করে গুম করা হয়, এই তথ্য তিনি দিয়েছেন। অর্থাৎ এই যে জুলাই অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত এই সমন্বয়কদের সঙ্গে কি হয়েছে, এই আন্দোলনে কারা কারা মদত দিয়েছে কিনা, এই বিষয়টি জানতে তাদেরকে চাপ দেওয়া হয়েছিল। নাহিদ ইসলাম তার জবানবন্দিতে এক জায়গায় বলেছেন যে গোয়েন্দা সংস্থা থেকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে আসলে চাপ প্রয়োগ করেছেন যে এই আন্দোলনে বিএনপি ও জামায়াতের একটি ইন্ধন রয়েছে, ইন্ধনের কারণে আন্দোলন এই যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে, এরকম একটি কথা যাতে তারা গণমাধ্যমে ছড়িয়ে দেয়, এই বিষয়টি নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার চাপ দেওয়া হয়েছিল এই সমন্বয়কদেরকে, এই কথাগুলো তিনি বলেছেন। এখনও তার এই সাক্ষ্য গ্রহণ চলছে, তবে আজকে তার সাক্ষ্য গ্রহণ শেষ হবে কিনা এই বিষয়টি আমরা এখনও নিশ্চিত নই, পরবর্তীতে জানা যাবে। পাশাপাশি রামপুরায় যে কার্নিশে 2 জনকে হত্যা, 1 জনকে গুলির যে ঘটনায় যে মামলা, সেই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশটি আজকে দেওয়ার কথা রয়েছে, দিলে আজকে আমরা বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন। নরসিংদীর আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 1 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 5 জন। এদিকে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার সময় হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন সংবাদকর্মী। সংঘর্ষের জেরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নরসিংদী থেকে রাকিবুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন।
গত বছরের ৫ আগস্টের পর থেকে নরসিংদীর আলোকবালিতে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতা শাহ আলম চৌধুরী ও দলটির বহিষ্কৃত নেতা আব্দুল কাইয়ুম মিয়ার মধ্যে বিরোধ চলছিল। স্থানীয়রা বলছেন, এর জের ধরে বুধবার ভোরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। টাকা পয়সা দিয়া বিএনপির দুই নেতা, এক নেতা সমীর, একটা শাহ আলম চৌধুরী, আর আওয়ামী লীগের সভাপতি আসাদ এবং দীপু চেয়ারম্যান, এরা মিল্লা রাত্রে ভোর 4টায় অতর্কিতভাবে হামলা করে আমার লোক মেরে লাইছে। আমার অনেক লোক গুলিবিদ্ধ হয়েছে। তারা সুসংগঠিত হইয়া বিভিন্ন কান থেকে অসংখ্য পরিমাণে ক্যাডার বাহিনী বাড়া কইরা সকাল 6টার সময় নামাজের পরে তারা অতর্কিত হামলা চালিয়েছে আমাদের গ্রামের উপর। রাত্রের আনুমানিক 4টা থেকেই তারা প্রস্তুতি সম্পন্ন করে তারা হামলার প্রস্তুতি নিয়েছে এবং হামলা চালিয়েছে। দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয় মুরাদনগর গ্রামের বাসিন্দা ইদন মিয়া। আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বুকের বাম পাশে গানশট ইঞ্জুরি হচ্ছে, 3টা পেনিট্রেটিং ইঞ্জুরি আছে, যে আমার তিনটা ইঞ্জুরি যেটা আমার এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত চলে গেছে। আরেকজন হচ্ছে মুস্তাকিম, 26 বছর বয়স, সেও গানশট ইঞ্জুরি, তাকে ঢাকায় রেফার করা হয়েছে। আরেকজন আবুল হোসেন, 62 বছর বয়স, ওনার কানের পাশ দিয়ে একটা গানশট ইঞ্জুরি হয়েছে, তাকেও আমরা ঢাকায় রেফার করেছি। স্যারদের নির্দেশনায় আমি এখানে সদর হাসপাতালে আসছি। এসে একজনের লাশ পেলাম, আর ডাক্তারদের সাথে কথা বলে 3 জনের একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে, আর 2 জনকে মনে ঢাকা রেফার করছে। লাইফ রিস্কে নাই যারা আহত। এদিকে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার সময় হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন সংবাদকর্মী। সংঘর্ষের পর জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এখন নরসিংদী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন আজ। বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। অন্যদিকে আচরণবিধি রক্ষায় সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এতে অনেকটাই সংযত হয়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এনে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। কিছুক্ষণ পর এসে শিক্ষার্থীরা তাদের মনোনয়ন জমা দিয়ে যাচ্ছেন, কিন্তু প্রত্যাশিত যেই ভিড় সেটি কিন্তু এখনো শুরু হয়নি এবং ধারণা করা হচ্ছে যেহেতু বিকেল 5টা পর্যন্ত এটি সময় রয়েছে, বেলা গড়াবার সাথে সাথে হয়তোবা দুপুরের বিরতির পরে কিংবা 1টার পরে হয়তোবা সেই ভিড়টি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তার অন্যতম কারণ হলো যে যেখানে ছাত্র সংসদ এবং সেই সাথে হল সংসদ থেকে 1162টি ফর্ম উত্তোলিত হয়েছে, সেখানে জমা পড়েছে গতকাল পর্যন্ত 371টি, অর্থাৎ অর্ধেকেরও বেশি মনোনয়ন কিন্তু আজকে জমা দিতে হবে এবং সেই জায়গা থেকে আমরা ধারণা করছি যে ভিড়টা কিন্তু আরও বাড়বে সামনে এবং চাপটাও বাড়বে। এবং সেই বিষয়টি নিয়ে আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে শিক্ষার্থীদের যে প্রয়োজন, সেই প্রয়োজনটাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিতে চাচ্ছেন। অর্থাৎ শিক্ষার্থীরা যদি প্রয়োজন মনে করেন যে আরও সময় দরকার মনোনয়ন জমা দেওয়ার জন্য বিকেল 5টার পরেও, সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা আসবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মনোনয়ন জমা নেয়ার কার্যক্রম চালু রাখতে চাইছেন। এবং শিক্ষার্থীরা এই মনোনয়নপত্রের সঙ্গে তাদের ডোপ টেস্টের রসিদ জমা দিতে হচ্ছে, সেই ডোপ টেস্টের স্যাম্পল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে জমা দিতে হচ্ছে এবং এই কাজগুলো গুছিয়ে আসতে কিছুটা সময় লাগছে শিক্ষার্থীদের। এবং গতকাল কিন্তু মনোনয়ন নতুন করে বিতরণের জন্য সময় বাড়ানো হয়। গতকালও কিছু মনোনয়ন বিতরণ করা হয়েছে। গতকাল যারা নিয়েছেন তাদেরকেও কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে, যে কারণে শিক্ষার্থীরা হয়তোবা বিকেলের দিকে ভিড়টা আরও বাড়তে পারে। এবং এর বাইরে ছাত্রদল, ছাত্র শিবির এবং স্বতন্ত্র শিক্ষার্থীদের যে বেশ কয়েকটি প্যানেল রয়েছে, তারা প্যানেল আকারে হয়তোবা দুপুরের পরেই মনোনয়নপত্র জমা দিতে আসবেন বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে বেশ কয়েকটি ছাত্র সংগঠন তারা প্যানেল ঘোষণার কথা জানিয়েছেন। কিছুক্ষণ পরে ছাত্র দল তাদের যেই প্যানেল রয়েছে, পূর্ণাঙ্গ প্যানেল, সেই প্যানেলটি তারা ঘোষণা করবেন বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সংবাদ সম্মেলনের মাধ্যমে। এবং এরপরে দুপুর 2:30টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় ছাত্র শিবির তাদের প্যানেল ঘোষণা করবে। এবং এছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন এবং স্বতন্ত্র শিক্ষার্থীদের একটি প্যানেল, তারাও কিন্তু তাদের প্যানেল ঘোষণার কথা জানিয়েছেন বিকেল 3:30টায় এবং 4টায়। তো এই পর্যন্ত 4টি ছাত্র সংগঠনের যেই প্যানেল, সেই প্যানেল ঘোষণার খবর আমরা জানতে পেরেছি। এর বাইরেও কিন্তু স্বতন্ত্রভাবে আরও বেশ কয়েকটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। হল সংসদে কিন্তু কেউ পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন করছেন এবং সেই বিষয়গুলো নিয়ে
শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। শিক্ষার্থীরা কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনের যে আয়োজন, সেই আয়োজনে তারা অংশ নিয়েছেন এবং সময় বাড়ানোর যে সিদ্ধান্ত, সেটিকেও কিন্তু শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছেন। নতুন করে আমরা দেখেছি গতকাল কিন্তু অনেকেই মনোনয়ন নিয়েছেন যারা নির্বাচন করতে চান। সব কিছু মিলিয়ে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে এবং কে কোন প্যানেলে যাবেন কিংবা স্বতন্ত্র নির্বাচন করবেন কিনা, নির্বাচনের ইশতেহারগুলো কী হবে, সেগুলো নিয়ে এখন শিক্ষার্থীদের তুমুল ব্যস্ততা কাটছে যারা প্রার্থী হতে চাইছেন তাদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এনি রাকসু এবং চাকসুর নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ডাকসু ও জাকসু নির্বাচনের দীর্ঘ সময় ভোট গণনা, শিক্ষিকার মৃত্যুর ঘটনায় উঠেছিল ব্যাপক সমালোচনা। তাই নির্বাচন নিয়ে নতুন করে ভাবছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চাকসু নির্বাচনের ভোট গণনা দ্রুত স্বচ্ছ করতে ওএমআর পদ্ধতি, সিসিটিভি নজরদারি ও বড় পর্দায় সরাসরি সম্প্রচারের মতো পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। এছাড়া শিক্ষার্থীরাও প্রতিশ্রুতি চান স্বচ্ছ, দ্রুত ও নির্ভুল ভোট প্রক্রিয়া। শোয়েব রহমানের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুড়ে চাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর আবহ। প্রার্থীদের পাশাপাশি শিক্ষার্থীদের আলোচনায় রয়েছে ভোটের পরিবেশ আর গণনা পদ্ধতি। ডাকসু ও জাকসু নির্বাচনের অভিজ্ঞতা থেকেই চাকসু নির্বাচন ঘিরে নতুন করে ভাবছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী 12ই অক্টোবর চাকসুর ভোট হবে ওএমআর ব্যালটে। ভোট শেষে মেশিনে দ্রুত গণনা করে জানানো হবে ফলাফল। ভোট গ্রহণ থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত কিভাবে দ্রুত ও স্বচ্ছতার সাথে করা যায় তার উপায় খুঁজছে নির্বাচন কমিশনও। নির্বাচন কমিশন জানায়, মনোনয়ন জমা ও প্রার্থী তালিকা প্রকাশের পরই প্রয়োজনীয় ব্যালট ছাপানো হবে। তখন শুরু হবে ওএমআর ব্যালট ছাপানোর কার্যক্রম। আর বিতর্ক এড়াতে ভোটের দিন সকালে ব্যালট পৌঁছে দেয়া হবে কেন্দ্রে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে চাকসু নির্বাচনে প্রতিটি পদের জন্য আলাদা ব্যালট বাক্স রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কমিশনার। ভোটটারে যেই ব্যালটগুলো হবে সেটাকে আইসোলেটেড করি জমা দেওয়ার ক্ষেত্রে, তখনই আমাদের সর্টিংটা হয়ে গেল। তাহলে আমাদের ওই সর্টিং করার জন্য যে সমস্যাটা বা সময়টা, সেই সময়টা লাগবে না। সুতরাং আমরা ভোট গণার পরপরই, ভোট নেওয়ার পরপরই আমরা গণার কাজে চলে যেতে পারব। অধিকাংশ শিক্ষার্থীরাও ওএমআর এবং মেশিনের মাধ্যমে দ্রুত গণনার পক্ষে। তবে স্বচ্ছতা নিশ্চিতে নিরবচ্ছিন্ন বড় পর্দায় তা প্রচারের দাবি তুলেছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ তারা কি প্রবলেম ফেস করেছে এই ওএমআর করতে গিয়ে এবং কি প্রবলেম শিক্ষার্থীরা ফেস করেছে তা যদি সমন্বয় করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি তার সিদ্ধান্ত নেয়। আমরা জাকসু নির্বাচনে দেখেছি এখানে প্রায় 2 থেকে 3 দিন পর্যন্ত তার বিলম্ব করে। আমরা চাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই সমস্যার জন্য সম্মুখীন না হয়। তার সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা আওতায় এবং সার্বক্ষণিক যাতে সেটা এলইডি স্ক্রিনে সরাসরি সেই গণনার কাজটি দেখানো হয়। ভোট গণনা করবে যারা কর্তৃপক্ষ আছে, তারা যদি কোনো একটা পক্ষের পক্ষপাতিতা করতেও চায় সেটা করতে পারবে না। ভোট গণনা কার্যক্রম সিসিটিভির আওতায় এনে তা গণনা কক্ষের বাইরে বড় পর্দায় প্রদর্শনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমেও প্রচারের সম্ভাবনা খতিয়ে দেখছে প্রশাসন। আমি যদি এলইডি স্ক্রিন রাখবই, আমি সকাল থেকে রাখবো না কেন? আমাকে তো ভাড়া দিতেই হবে। আমি সকাল 8:30 থেকে রাত 9:30, 10:30, 11:30 যতক্ষণ পর্যন্ত ভোট কাস্টিং হবে, যতক্ষণ পর্যন্ত রেজাল্ট দিতে হবে, আমি এটা কন্টিনিউসলি রাখলে অসুবিধা কোথায়? খুবই ইজি আমার কাছে। হ্যাঁ, এখন কর্মযোগ্য করতে গেলে বুঝবো কতটুকু কথা। প্রায় 3 যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনে 27,500-এর বেশি শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে তা ভোট গণনায় অসঙ্গতি কিংবা ত্রুটির কারণে যাতে মলিন না হয় সে দাবি শিক্ষার্থীদের। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। ডাকসু ও জাকসু নির্বাচনে ভরাডুবির পর সংগঠনকে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস। দলে অনুপ্রবেশকারীদের আধিক্য থাকায় সংগঠন দিনকে দিন অচল হচ্ছে, এমন কারণ দেখিয়ে পুনর্গঠন করে অভিযুক্তদের বাদ দেয়া, নতুন নাম ও নতুন কমিটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। সেই সাথে আগামীতে এনসিপির সাথে সম্পর্কের গভীরতা নিয়েও লুকোচুরি থেকে বের হয়ে আসতে চাইছেন সংগঠনের দায়িত্বশীলরা। সহকর্মী হোসেন জাহিদ জানাচ্ছেন বিস্তারিত। আমরা বাংলাদেশ ফার্স্ট, স্টুডেন্ট ফার্স্ট, ছাত্রদের পক্ষে ছাত্র সংগঠন ঘোষণা দিতে যাচ্ছি। 26 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে 24-এর অভ্যুত্থানের সামনের সারির ছাত্র নেতাদের নিয়ে গঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট এই স্লোগানে যাত্রা শুরু করলেও শুরুর দিনেই সংগঠনটি সংবাদের শিরোনাম হয় সমর্থকদের দুই পক্ষের হাতাহাতির কারণে।
7 মাস ঢিমেতালে সাংগঠনিক কার্যক্রম চালানোর পর আসে ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে হল সংসদ পর্যায়ে কিছুটা সফলতা পেলেও কেন্দ্রীয় সংসদগুলোতে ঘটে ভরাডুবি। এমন ফলাফলের কারণ হিসেবে সংগঠনের ভিতরে ছদ্মবেশী পদধারীর উপস্থিতির কথা জানাচ্ছেন বর্তমান কর্ণধাররা। আর সমাধান হিসেবে এখনই সংগঠনের অবয়ব বদলকেই অবধারিত গন্তব্য হিসেবে নিচ্ছেন তারা। অনেকজন এসেছেন নানা রকমের এজেন্ডা নিয়ে, সেই যারা এসেছেন ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য গণতান্ত্রিক ছাত্র সংসদকে ব্যবহার করতে, তাদের এখানে একটি পুনর্গঠনের ব্যাপার আছে। একই সঙ্গে আমাদের সাংগঠনিক যে স্ট্রাকচার অবকাঠামো সেটিকে আমরা পুনর্গঠন করতে চাই একবার। আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোর যে ফলাফল সেই ফলাফলগুলো নিয়ে আরেকবার ভাবতে চাই। দল পুনর্গঠনে বাদ পড়বেন বিতর্কিতরা। শীঘ্রই সম্মেলনের মাধ্যমে আসবে নতুন কমিটি, আর সেখানে দল পেতে পারে নতুন নাম। মুশকিলটি হয়েছে এই অ্যাকোমোডেশনের নামে কিছু ব্যক্তিরা তারা আমাদের এই সংগঠনে এসে অন্যান্য সংগঠনের পারপাস সার্ভ করেছেন এবং সংগঠনের কখনো কখনো ক্রিটিক্যাল মোমেন্টে তারা আমাদেরকে সহযোগিতার বদলে চরম অসহযোগিতা করেছেন। সুতরাং সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের নিশ্চয়ই কাজ করতে হবে। নামের যে আসলে ট্যাগলাইন আকারে বলি বা যে কোনোভাবে বলি না কেন, এই নামটি আমরা দেখেছি যে অনেকে আসলে খুব ভালোভাবে পছন্দ করেনি। তো সেই ক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যে একটা আলোচনা চলমান আছে। কাগজে কলমে মধুর ক্যান্টিনকে দলীয় কার্যালয় হিসেবে পরিচয় দিলেও এনসিপির কার্যালয়ে নিয়মিত সভা করতে দেখা গেছে বাকছাস নেতাদের। তবে এবার আর লুকোচুরি নয়, এনসিপি বাকছাসের সম্পর্ক নিয়ে খোলাসা করবেন তারা। আমরা এনসিপির সাথে আদর্শিকভাবে এটা আমি ইতিমধ্যে অনেক জায়গায় বলেছি। তো আদর্শিক জায়গায় আসলে মিল রেখে যদি কাজ আমরা করে আদর্শিক জায়গায় মিল রেখে সামনে কাজ করা হবে। আমরা হয়তো কাউন্সিলের দিকেও যেতে পারি, এটা আমাদের সিদ্ধান্ত এখনো হয়নি, বাট সব কিছু আলোচনাধীন আছে। আর এখানে আমাদের যে টপ 8 আমরা করেছি, সেই টপ 8 না হয়ে সে টপ 4 হতে পারে। তবে সব সিদ্ধান্তে জেলা ও বিশ্ববিদ্যালয় কমিটির কাছ থেকে পরামর্শ শুনবেন বলেও জানিয়েছেন বাকছাস কর্ণধাররা। এখন আবার সিদ্ধান্ত না হইলে আমি সব বলে দিই। হোসেন জাহিদ, এখন, ঢাকা। জাতিসংঘের সাধারণ অধিবেশন বরাবরই বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তবে এবারের সফর বিশেষ এক বার্তা নিয়ে এসেছে। রাজনৈতিক বিভাজন নয়, বরং ঐক্যের পথে হাঁটছে বাংলাদেশ। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই সফরে থাকছেন দেশের 4টি ভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা। যুক্তরাষ্ট্র থেকে আব্দুল আহাদের প্রতিবেদনে বিস্তারিত। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন ঘিরে বাংলাদেশের প্রস্তুতি এবার ভিন্ন মাত্রা যোগ করেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে একটি সমন্বিত প্রতিনিধি দল, যেখানে রাখা হয়েছে দেশের 4টি প্রধান রাজনৈতিক দলের নেতাকে। বিএনপি থেকে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী থেকে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আক্তার হোসেন। রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে, কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলে অংশভুক্ত করছি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক মেরুকরণে বিভক্ত বাংলাদেশের এই সফর যেন এক নতুন বার্তা দিচ্ছে, যা থেকে বোঝা যাচ্ছে রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় স্বার্থে ঐক্য সম্ভব। সার্বিক বিবেচনায় এবারের অধিবেশনে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রকে বিস্তৃত ও সুদৃঢ় করবে বলে আমরা আশা করছি। সফরে প্রতিনিধিরা অংশ নেবেন বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে, তুলে ধরবেন বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও টেকসই উন্নয়ন নিয়ে সাম্প্রতিক অগ্রগতি। একসাথে থাকা এই রাজনৈতিক মহলগুলো আন্তর্জাতিক মহলের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবেন, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। রাজনৈতিক মতৈক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে এক ছাতার নিচে আসার এই সংস্কৃতি যদি প্রাতিষ্ঠানিক রূপ পায়, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় অর্জন। জাতিসংঘের এই মঞ্চে অংশগ্রহণ শুধু উপস্থিতি নয়, বরং এটি বাংলাদেশের ঐক্যের নতুন এক ভাষা। আব্দুল আহাদ, এখন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় চলছে 3 দিনের সাউথ এশিয়া ট্রেড ফেয়ার। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাজিদ, এবারের এই মেলায় কি কি পণ্য রয়েছে আর কারা অংশগ্রহণ করছেন এবারের মেলায়, বিস্তারিত জানাবেন। এটি শুরুতে বলতে চাই, এটি 3 দিন নয়, এটি 4 দিন হবে। 4 দিনের যে দক্ষিণ এশিয়ার যে ট্রেড ফেয়ার সেটি
কিছুক্ষণ আগে শুরু হয়েছে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে। এখানে সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর যে ব্যবসায়িক প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু অংশ নিয়েছেন এবং প্রায় শতাধিক স্টল দেয়া হয়েছে এখানে। সেই স্টলগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে জুয়েলারি পণ্য, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য সহ নানান ধরনের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো কিন্তু প্রদর্শিত হচ্ছে এবং বেসিক্যালি একটু বলতে চাই যে এখানে বেশিরভাগই পাকিস্তানি স্টল দেখতে পাচ্ছি আমরা। তবে আমরা একটি সূত্রে জানতে পেরেছি যে এবার ভারতের যে স্টল প্রতি বছর থাকে সেটি এবার অংশ নেয়নি। আমরা একটি তালিকা পেয়েছি যেখানে আসলে শতাধিক এখানে স্টল রয়েছে জানতে পেরেছি এবং সেই স্টলগুলোতে যে ঐতিহ্যবাহী পোশাক কিংবা যেই দেশের যে ঐতিহ্য সেই ঐতিহ্যগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। বিশেষ করে আফগানিস্তানের স্টল রয়েছে, বেশ কয়েকটি বাংলাদেশের স্টল রয়েছে, শ্রীলঙ্কার স্টল রয়েছে এবং পাকিস্তানের স্টল রয়েছে। তবে ভারতের কোনো স্টল আমরা দেখতে পাচ্ছি না, নেপালেরও কোনো স্টল নেই। আমরা একটু দেখাতে চাই এখানে যারা অংশ নিয়েছেন তারা তাদের যে দেশের যে পণ্যগুলো ঐতিহ্যবাহী কিংবা যে সৌন্দর্য বর্ধনকারী যে বিষয়গুলো রয়েছে সেই সব বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে স্টলের মধ্যে দিয়ে। এবং কিছুক্ষণ আগে এখানে বাণিজ্য উপদেষ্টা আসার কথা ছিল, যদিও তিনি আসেননি। বাণিজ্য সচিব কথা বলেছেন, এফবিসিসিআই এর প্রতিনিধিরা কথা বলেছেন এবং সার্কের যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো সেই বিষয়গুলোতে তারা জোর দিয়েছেন এবং তারা বলছেন যে এই যে সার্কভুক্ত দেশগুলোর যে বাণিজ্য সম্ভাবনা কিংবা B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস যে সম্ভাবনার যে বিষয়গুলো সেগুলোকে আসলে আরো বেশি ত্বরান্বিত করবে, আরো বেশি চাঙ্গা করবে এই মেলার মাধ্যমে। এবং সেই বিষয়টি কিন্তু এখানকার যারা প্রতিনিধি ছিলেন বিভিন্ন দেশের সার্কভুক্ত দেশগুলোর যে বাণিজ্য বিষয়ক যে কর্মকর্তারা রয়েছেন এফবিসিসিআই থেকে শুরু করে বিজিএমইএ কিংবা অন্যান্য যে চেম্বার অফ কমার্স সবাই কিন্তু আসলে সেই বিষয়গুলোতে জোর দিচ্ছিলেন এবং তারা বলছিলেন যে এই যে সার্কভুক্ত দেশগুলোর যে বাণিজ্য সম্প্রসারণ সেটি আরো বেশি চাঙ্গা করবে, আরো বেশি চাঙ্গা করার ক্ষেত্রে এই ধরনের মেলাগুলো বা এই যে ট্রেড ফেয়ার চলছে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরো বেশি এই মেলাগুলো আয়োজন করা কিংবা তাদের প্রোডাক্টগুলো প্রদর্শন করা, সেই সঙ্গে ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটা সামঞ্জস্য নিয়ে আসা কিংবা পারস্পরিক যে সৌহার্দ্য সেই বিষয়গুলো জোরদার করার জন্যই এই মেলা ভূমিকা রাখবে বলে তারা বলছেন এবং এটি আগামী 4 দিন চলবে। তো সেই 4 দিনে কিন্তু এখানে সবাই এসে কেনাকাটা কিংবা প্রদর্শনের যে বিষয়টি সেটি উন্মুক্ত থাকবে। তো এই ছিল আমার কাছে সব। সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় চলছে 4 দিনের সাউথ এশিয়া ট্রেড ফেয়ার। সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। মৌলভীবাজারের কোমলগঞ্জে স্বাস্থ্যসেবার নামে সরকারের জায়গা লিজ নিয়ে চলছে রিসোর্ট ও ব্যবসা বাণিজ্য। স্বাস্থ্যসেবার কোনো চিহ্ন নেই, উল্টো গাছ কেটে ধ্বংস করা হচ্ছে পরিবেশ। স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। MA হামিদের তথ্য প্রতিবেদনে বিস্তারিত। হিট বাংলাদেশ 1976 সালে মৌলভীবাজারের কোমলগঞ্জের কুষ্ঠ ও যক্ষ্মা রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের কাছ থেকে প্রায় 190 একর জায়গা শর্ত সাপেক্ষে লিজ নেয়। উদ্দেশ্য ছিল চা শ্রমিক সহ দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা। তবে কাগজে কলমে স্বাস্থ্যসেবার কথা থাকলেও বাস্তবে চিকিৎসার কোনো চিহ্ন নেই। বর্তমানে স্বাস্থ্যসেবার আড়ালে গড়ে উঠেছে রিসোর্ট, রেস্ট হাউস, ছাগল ও মোরগ পালনের খামার, লেবুর বাগান আর মাইক্রোফাইন্যান্স অফিস। বাইরে চিকিৎসা সাইনবোর্ড থাকলেও ভেতরে সবই ফাঁকা। এখানে স্থানীয় মানুষও প্রাথমিক চিকিৎসা দিত হিট বাংলাদেশ, কিন্তু বর্তমানে হিট বাংলাদেশ আগের মতো আর নেই। কোমলগঞ্জ এলাকায় অনেক প্রভাব এবং বর্তমানেও আছে ওরা দখলে নিয়ে যে আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানিও কিন্তু করেছে। সম্প্রতি স্বাস্থ্য বিভাগের জায়গায় অনুমতি ছাড়া মূল্যবান কয়েকটি গাছ কেটে জড়ো করলে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি ও সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে প্রশাসন। জব্দ করা হয় গাছ। স্থানীয়রা বলছেন গাছ কেটে আসবাবপত্র তৈরি ও বিক্রির প্রমাণও রয়েছে। এখানে আরো আশেপাশে অনেক গাছ কাটা হয়েছে। ওনাদেরকে প্রশ্ন করলে ওনারা বলে যে আসলে গাছগুলা জোরে পড়ে গেছে বা কোনটা মারা গেছে। কামলা দিয়ে গাছ কেটে ওরা হিজে রাখে না, মেইল নিয়ে সিরাত কাটকে দেওয়া যায়, মেইল লইয়া যা। তারা গাছ কর্তন করছে কিন্তু আমাদের কাছ থেকে আমাদেরকে অবহিত করে নাই। অবহিত না তো আমাদের কাছ থেকে কোনো বন বিভাগের কাছ থেকে কোনো পারমিশন নেয়নি। আর এরই ধারাবাহিকতা আমি ইউনো স্যারকে বিষয়টা আমি কোমলগঞ্জ ইউনো স্যারকে আমি বিষয়টা নিশ্চিত করি। অভিযোগ রয়েছে শর্ত ভেঙে স্বাস্থ্য বিভাগের জায়গা সাবলিজে দেওয়া হয়েছে প্রভাবশালীদের কাছে।
এ বিষয়ে স্থানীয়রা কেউ কিছু বললে দেয়া হয় গাছ কাটার মিথ্যা মামলা। আর এসব কাজে হিডের লিয়াজো অফিসার নূরে আলম সিদ্দিকীর সহযোগিতা রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এই কাঠগুলি উনি বিভিন্ন জায়গাতে ফাইলিং করে বিক্রি করে, আর এই গাছ চুরির মামলা কিন্তু এলাকার লোকাল লোকেরাই খায়। নানা বিষয়ে এই অভিযোগ স্বীকারও করেন হিট বাংলাদেশের লিয়াজো অফিসার। মৃত অবস্থায় ছিল এবং সেটা বৃষ্টির মধ্যে একটু আমরা মনে করলাম যে একটু ঝুঁকিপূর্ণ, কিছু ডালও পড়ছিল চালের উপরে। সেই অবস্থায় আসলে তখন মাথায়ও কাজ করেনি বিষয়টা যে ফরেস্ট বা প্রশাসনকে জানিয়ে আমরা কাটবো। কোমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বন বিভাগের জিম্মায় নেওয়া হয়েছে গাছগুলো। তদন্তপূর্বক তাদের বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের। কারো কোনো অনুমতি ব্যতীত রেখে তারা এই গাছটি কাটতে পারে না। তার জন্য আমরা বন বিভাগকে বিষয়টি তদন্তের জন্য নির্দেশনা দিয়েছি। তারা বিষয়টি তদন্ত করছে ও ইতিমধ্যে গাছগুলো তাদের জিম্মায় রয়েছে। হিট বাংলাদেশের অনিয়মের প্রমাণ পাওয়া গিয়েছে ও শর্ত ভঙ্গের জন্য তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। কিছু কাজ ওরা আসলে চুক্তির বাইরে করতেছে, আমি ওদেরকে সাবধান করে আসছি। আর এটা আমি জেলা প্রশাসক মহোদয়কে জানাইছি, জেলা প্রশাসক মহোদয়ও জানেন। হিডের অনিয়ম তদন্ত শেষে জায়গাটি উদ্ধার করে সরকারি স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কাজে ব্যবহারের দাবি স্থানীয়দের। এখন মৌলভীবাজার। ট্রাম্পের ঘনিষ্ঠ চার্লি কার্কের সন্দেহভাজন হত্যাকারীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় জিমি কিমেলের অনুষ্ঠান। ওয়াল্ট ডিজনির মালিকানাধীন এবিসি চ্যানেলের একজন মুখপাত্র এ ঘোষণা দেন। যদিও এ বিষয়ে বিস্তারিত আর কিছুই জানাননি তিনি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি জিমি কিমেল। গেল সোমবার রাতে কার্কের হত্যাকাণ্ড নিয়ে রিপাবলিকানরা রাজনৈতিক ফায়দা লুটছে বলে মন্তব্য করেন তিনি। এরপরই রাত লেট নাইট টক শো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। ডেমোক্র্যাট আইন নেতারা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, এর মাধ্যমে আক্রমণের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের বাক স্বাধীনতা। এ সময় এবিসি চ্যানেলের সামনে বিক্ষোভ করেন জিমি কিমেলের ভক্তরা। মস্তিষ্ক খেকো অ্যামিবার রহস্য কেবলই জটিল হচ্ছে ভারতে। ১৯ জনের মৃত্যুর পর সর্বোচ্চ সতর্কাবস্থায় কেরালা রাজ্য। চলতি বছর রাজ্যটিতে সংক্রমণ হয়েছে ৬৯ জনের দেহে। গেল বছর গুচ্ছ সংক্রমণের ঘটনায় একটি পানির প্রবাহকে দায়ী করা হলেও এবছর রোগের উৎস শনাক্ত করতে গিয়ে দিশেহারা প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। বৈজ্ঞানিক নাম প্রাইমারি অ্যামোবিক মেনিনজোএনসিফ্যালাইটিস বা PAM, পরিচিত মস্তিষ্ক খেকো অ্যামিবা নামে। বিরল এ রোগের কারণ নাইগ্লেরিয়া ফাউলেরি নামের এক ধরনের স্বাধীনভাবে বেঁচে থাকতে সক্ষম এককোষী অ্যামিবা। উষ্ণ ও স্বাদু পানিতে ভেসে বেড়ানো এই অণুজীব নাকের মাধ্যমে মানবদেহে প্রবেশের পর একবার মস্তিষ্কে পৌঁছে গেলেই হয়ে ওঠে প্রাণঘাতী। ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে এক মাসে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণে অন্তত ১৯ জনের মৃত্যুর পর বুধবার জারি করা হয় উচ্চ স্বাস্থ্য সতর্কতা। চলতি বছর সংক্রমণ ধরা পড়েছে অর্ধশতাধিক। ৩ মাসের শিশু থেকে শুরু করে ৯১ বছর বয়সী মানুষ, রেহাই নেই কারো। ঝুঁকি এড়াতে পুকুর বা হ্রদের মতো বদ্ধ পানির উৎসগুলোতে সাঁতার ও গোসল করা থেকে বিরত থাকার পরামর্শ প্রশাসনের। রোগের কারণ শনাক্তে একযোগে কাজ করছে ভারতের জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং কেরালার স্বাস্থ্য বিভাগ। পরিবেশ থেকে সংগ্রহ করা হচ্ছে নমুনা, পরীক্ষা করে দেখা হচ্ছে বিভিন্ন উৎসের পানি। গেল বছর গুচ্ছ সংক্রমণের পর একটি পানির প্রবাহকে দায়ী করা হয়, তবে এবছর রোগের উৎস শনাক্ত করতে গিয়ে প্রশাসন বলছে চলতি বছর রোগটি সংক্রমণের গতি প্রকৃতি বেশ বিক্ষিপ্ত। Amoeba is present everywhere. So we have to take, even now we have patients from other states. So from there they came to Kerala. Here only they diagnose the disease and they are taking the treatments. হঠাৎ তীব্র জ্বর ও মাথা ব্যথা, বমি বা বমি ভাব, ঘাড় শক্ত হয়ে যাওয়া, বিভ্রম, খিঁচুনি ও জ্ঞান হারানো এই প্রদাহের উপসর্গ। রোগের বিস্তার রোধে উপসর্গ দেখা দেয়া মাত্র স্বাস্থ্য পরীক্ষা এবং কুয়াসহ পানির বিভিন্ন উৎসে ক্লোরিন দেওয়ার আহ্বান জনস্বাস্থ্যবিদদের। কিন্তু এসব পদক্ষেপ সত্ত্বেও চিকিৎসার উপায় সীমিত বলে আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার কম, স্বীকারোক্তি চিকিৎসকদের।
নুজহাত কামাল, এখন বিশ্ব। ফ্রান্সের প্যারিসে ইউরোপিয়ান একাডেমি অফ ডার্মেটোলজি ও ভেনেরোলজির 25তম কংগ্রেসে বাংলাদেশিদের অংশগ্রহণের গুরুত্ব নিয়ে এখন টেলিভিশনের সাথে কথা বলেছেন চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম.ইউ. কবির চৌধুরী। সেখান থেকে কিছুক্ষণ আগে সবশেষ জানিয়েছেন সহকর্মী মুজাহিদ শুভ। বছরব্যাপী সারা পৃথিবীতেই এশিয়া প্যাসিফিক অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে চর্মরোগের এই ধরনের কংগ্রেস হয়ে থাকে। এটি প্যারিসে হচ্ছে। এই কনফারেন্সের বা এই কংগ্রেসের বিস্তারিত শুনবো বাংলাদেশের শীর্ষ চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম.ইউ. কবির চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে কত ধরনের কংগ্রেস আসলে সারা পৃথিবীতে হয় এবং এই মহাসম্মেলনটা কত গুরুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য? সারা বিশ্বে অনেক ধরনের কনফারেন্স হয়। সবচেয়ে বড় কনফারেন্স আমেরিকাতে প্রতি বছরই হয়। সামার সেশন হয়, অ্যানুয়াল সেশন হয়। আমেরিকান AAD বলা হয়, আমেরিকান একাডেমি কংগ্রেস। তারপর ইউরোপিয়ান একাডেমি কংগ্রেস হয়। অস্ট্রেলিয়ান কলেজ অফ ডার্মাটোলজি কংগ্রেস হয়। সিঙ্গাপুরে বাই ইয়ারলি কংগ্রেস হয়। ব্যাংককে হয়। এশিয়া, ইউরোপ, আমেরিকা, এই পুরা কন্টিনেন্টগুলিতে এই কনফারেন্স ঘুরে ঘুরে বিভিন্ন সময় হয়। একই সঙ্গে সাধারণ কনফারেন্সগুলি পড়ে না, কারণ সবাই সবতে যাতে জয়েন করতে পারে। তো এইগুলি ইম্প্যাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার এই 50 বছর ডাক্তারি জীবনে কংগ্রেসের মধ্যে যা দেখছি, অনেক কিছু শিকার আছে, বছর শিকার কোনো শেষ নেই। এই শিক্ষা হলো ক্যাডেল টু দি ক্যাডেভার, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা। তো আমি শিখতে এইসব জায়গায় আসি। অনেক সময় নিজে পেপার প্রেজেন্ট করি, কখনো পড়ি, কখনো শুনি। তো শুনতে অনেক কিছু শেখার আছে, মানে বই পড়ে এইসব জিনিস শেখা যায় না। বিশেষ করে এই কংগ্রেস আসলে আমাদের বাংলাদেশিদের রোগীদেরকে কিভাবে উপকৃত করছে বা চিকিৎসকদেরকে আসলে কি সুবিধা দিচ্ছে? ইউরোপিয়ান কংগ্রেসের সুবিধা হলো এটা মধ্যবর্তী, আমেরিকান এক প্রান্তে, এশিয়া অন্য প্রান্তে। এই মধ্য প্রান্তে হওয়ার কারণে এই যে ইউরোপে একটা কসমোপলিটিয়ান সিটিগুলি আছে আশেপাশে সবাই, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন দেশে, যেমন একটা কালার অফ দি স্কিন একটা কংগ্রেস ছিল, যেখানে মিক্সড স্কিন, হয়তো বাবা ইউরোপিয়ান, মা হইলো এশিয়ান, কেউ হইলো কালো, কেউ সাদা। এই যে মিক্সড স্কিনের একটা কালার অফ দি স্কিনের সোসাইটি আছে, তারা করে, এবং স্কিন ডিজিজ একের স্কিনে এক রকম দেখা দেয়। তো যেমন আমেরিকান কংগ্রেস যেটা হয়, AAD, সাধারণত মার্চ মাসে হয়। এই AAD আমি একজন ইন্টারন্যাশনাল ফেলো হিসেবে আমাকে তারা এবং এক্সেলেন্স হিসেবে আমাকে নিয়ে গেছে। আমি এখানে আসি প্রায় প্রতি বছরই। ইউরোপিয়ান কংগ্রেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য, কারণ আমাদের দেশের কাছে হয়, আমেরিকা একটু দূরে হয়, ভিসার সমস্যা হয়। তো ইউরোপের কংগ্রেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশেপাশ থেকে সবাই আসে, এবং যে রোগগুলি ওনারা দেখান, কারণ অনেক বেশি অভিবাসী এইসব ইউরোপিয়ান কান্ট্রিতে আমাদের দেশে আসেন। এই অভিবাসীর যে রোগটা হয়, আমরা এখানে আসতে দেখতে পারি এই রোগগুলি কীভাবে আমরা চিকিৎসা করতে পারো, নতুন প্রোটোকল কী, নতুন ট্রিটমেন্ট কী আমরা জানতে পারি। আমাদের রোগীর জন্য অত্যন্ত উপকার হয়। অনেকে আমাকে বলেন, স্যার প্রতি বছরই খালি কংগ্রেসে যান কী জন্য? বেড়ানোর সঙ্গে? আমি বলি না, আমি যে আপনাদের উপকারের জন্য, রোগীদের ক্ষতি হয় আমি না থাকলে। তো আমি সেই জন্য আমি চেষ্টা করি এই রোগীদের উপকারের জন্য আমি সময় ব্যয় করে এইসব কংগ্রেসে অর্থ ব্যয় করে আসি, এই কংগ্রেসগুলিতে শুধু শিক্ষা গ্রহণ করার জন্য, আমাদের রোগীদের সেবার মান যেন উন্নত হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বা স্যার যেটি বলছেন যে বাংলাদেশে থেকে চিকিৎসকরা বিভিন্ন ধরনের কনফারেন্সে আসে, তবে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইউরোপিয়ান একাডেমির যে কনফারেন্সটা হচ্ছে, এখান থেকে যে জ্ঞান আসলে নিয়ে যান সেটি রোগীদের কল্যাণেই মূলত কাজে লাগে। এই ছিল এখানকার সবশেষ খবর। শেষ করব এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। গুম হওয়া সমন্বয়কদের ফিরে পেতে আন্দোলন প্রত্যাহারের চাপ দেয় গোয়েন্দা সংস্থা। ট্রাইব্যুনালে নাহিদের সাক্ষ্য। রামপুরার ঘটনায় অভিযোগ গঠনের আদেশ আজ। নরসিংদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, নিহত 1, আহত 5, সাংবাদিকদের উপর হামলা। চাকসুতে মনোনয়ন জমার শেষ দিন আজ, সমালোচনা এড়াতে ভোট গণনায় থাকছে ওএমআর। চাকসুতে আচরণবিধি নিয়ে ইসির সতর্কবার্তা। জাকসুতে ভরাডুবির পর পুনর্গঠনে বাকশাস, নতুন কমিটিতে অভিযুক্তদের বাদ দেওয়ার সিদ্ধান্ত বদলাতে পারে না। মৌলভীবাজারের কমলগঞ্জে স্বাস্থ্যসেবার নামে রিসোর্ট খামার, কাটা হচ্ছে গাছ, নির্বিকার প্রশাসন। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।